10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। জোট সরকারের দিকেই ঝুঁকতে হচ্ছে মোদীকে। বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থানে রাহুলের কংগ্রেস। চতুর্থ দফায় 60 উপজেলায় ভোট গ্রহণ শুরু। কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটার। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার। 175 প্লাটুন বিজিপি মোতায়েন। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা কাল। মূল্যস্ফীতির লাগাম টানাই বড় চ্যালেঞ্জ। করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। যদি গ্যাস কম থাকে লাইনে তাহলে এরা ছাড়লে আর কি বেশি অতিরিক্ত গ্যাস টানে এই মেশিনটায়। অবৈধ পাম্প বসিয়ে বাড়ানো হচ্ছে গ্যাসের চাপ। অন্য সব লাইনে হাহাকার। রাজধানীর কামরাঙ্গীচরে হোটেল কারখানায় দিনের পর দিন অনিয়ম। অজানা কারণে অন্ধ তিতাস। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম। 10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। দলটি এককভাবে পেয়েছে 240 আর এনডিএ জোট পেয়েছে 293 আসন। নিজের দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও টানা তৃতীয়বার ক্ষমতায় বসছেন নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বিজেপির উপর আস্থা রাখায় জনগণকে ধন্যবাদ জানান। তবে এবারের নির্বাচনে মোদীর নৈতিক পরাজয় হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি। চলছে জয়ের উল্লাস। তবে প্রত্যাশিত ফল না আসায় রয়েছে কিছুটা আক্ষেপও। এর মধ্যেই দিল্লিতে বিজেপি কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। এনডিএ জোটের জয়ের দাবি করে বলেন, টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ভারতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিজেপি। आपका ये प्यार, इस आशीर्वाद के लिए मैं सभी देशवासियों का ऋणी हूं। आज बड़ा मंगल है और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। এদিকে জনগণের রায় মেনে নিয়েছে বিরোধী দল কংগ্রেস। তবে দলটির দাবি, এই নির্বাচনের মাধ্যমে নৈতিক পরাজয় হয়েছে মোদীর। ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। ये उनकी राजनीतिक और नैतिक हार है। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे, क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा, धमकाया, डराया। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল। গত নির্বাচনে রাজ্যটিতে 18টি আসনে জয় পেলেও এবার মমতার দলের কাছে পাত্তায় পায়নি গেরুয়া শিবির। আরও একবার মমতার হাতেই থাকছে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ। কলকাতায় নিজ বাসভবনের সংবাদ সম্মেলনের শুরুতেই মোদীর কঠোর সমালোচনা করেন তিনি। এ সময় বিজেপির বিরুদ্ধে বিভিন্ন আসনে ফলাফল আটকে রাখার অভিযোগ করেন মমতা। বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। मैं जरूर कहेंगे ये जय, ये विक्ट्री इंडिया का है, ये विक्ट्री हमारा देश का है। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও বুথ ফেরত জরিপ নিয়েও সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বলেন, বিরোধীদের মনোবল ভাঙতেই বিজেপির দফতর থেকে তৈরি করা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোয় এবার জোট সরকারের দিকেই ঝুঁকতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা করে কট্টর হিন্দুদের মন জয় করলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব শ্রেণীর মানুষের। 2019 সালে বিজেপি এককভাবে 303টি আসন পেলেও এবছর তা নেমে এসেছে 242-এ।
কথায় বলে যত গর্জে তত বর্ষে না, বিজেপির বেলায়ও যেন খেটে গেল সেই প্রবাদ বাক্য আব কি বার 400 পার। লোকসভা নির্বাচন সামনে রেখে এই স্লোগানই বেছে নিয়েছিল টানা 2 মেয়াদে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী। 543 আসনের মধ্যে সরকার গঠনে 272 আসন যথেষ্ট হলেও এই স্লোগানের মাধ্যমে ভোটে 400 আসন টার্গেট করেছিল তার দল। আত্মবিশ্বাস বাড়াচ্ছিল 7 দফা নির্বাচনের মাস চারেক আগে রাম মন্দির উদ্বোধনের মতো মাস্টার স্ট্রোকও। কিন্তু মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে সব সমীকরণ। বুথ ফেরত একাধিক জরিপের তথ্য বলছিল 400 আসনের লক্ষ্য পূরণ হয়তো অসম্ভব নয়, কিন্তু লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোটের বিশাল সে স্বপ্ন এখন শুধুই মরীচিকা। পার্লামেন্টে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতাও এখন ধুধু মরুভূমির মতো। বিশেষজ্ঞদের ধারণা 2014 এবং 2019-এর মতো 2024 সালে কাজ করেনি মোদি ম্যাজিক। রাম মন্দির প্রতিষ্ঠা করে গোড়া হিন্দুদের মন জিতলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব প্রান্তের সব শ্রেণীর মানুষের। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞরা জানান বিজেপিকে বিপদে ফেলেছে অগ্নিবীর প্রকল্প। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থান থেকে হাজার হাজার তরুণ সেনাবাহিনীতে ভর্তি হন। অগ্নিবীর প্রকল্পে সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ব্যবস্থা তুলে দিয়ে ব্যবস্থা করা হয় চুক্তিভিত্তিক 4 বছরের চাকরির। মেয়াদ শেষে জওয়ানরা কিছু টাকা পেয়ে হবেন বেকার। চুক্তিভিত্তিক চাকরিতে থাকাকালে প্রাণ হারিয়ে ক্ষতিপূরণ পেলেও পাবেন না শহীদের মর্যাদা। এখানেই ট্রাম্প কার্ড খেলেছে ইন্ডিয়া জোট। সরকার গড়ার পর তুলে দেয়া হবে এই প্রথা। সেনাবাহিনীতে 2 ধরনের শহীদের স্থান থাকবে না, সবাই পাবেন একই রকম মর্যাদা, একই ধরনের সুযোগ সুবিধা ও পেনশন। স্থায়ী হবে নিয়োগ। প্রতিটি জনসভায় এই কথাই জানান রাহুল গান্ধী। প্রতি বছর 6 মার্চ ভারতের প্রথম পানির নিচে মেট্রো উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড হাওড়া মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। প্রায় 5000 কোটি রুপি খরচ করে তৈরি করা হয় ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশনটি। এত কিছু করেও পশ্চিমবঙ্গে ভাগ্যের উন্নতি ঘটাতে পারেনি বিজেপি। আগের চেয়ে আরও 7টি আসন বেশি পেয়ে 42টির মধ্যে 29 আসন নিয়ে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তৃণমূল, যেখানে 6টি আসন কমে এবার 18 থেকে বিজেপির আসন সংখ্যা নেমে এসেছে 12-তে। হিন্দুত্ববাদের প্রচার ও নাগরিকত্ব ইস্যু উল্টে তৃণমূলের পক্ষে গেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে বিজেপিকে গঠন করতে হবে জোট সরকার। জোটের ছোট ছোট দলগুলোর ওপর নির্ভরশীলতাও বাড়বে বিজেপির। এসব দল এখন আরো বেশি দর কষাকষির সুযোগ পাবে বিজেপির সঙ্গে। অন্যদিকে বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে এখনকার তুলনায় অনেক বেশি বিরোধের মুখেও পড়তে হবে বিজেপিকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। মূল্যস্ফীতির লাগাম টানা আর প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে কাল ঘোষণা হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। এর আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। 2,65,000 কোটি টাকার উন্নয়ন ব্যয়ের বিপরীতে সুদ, ভর্তুকি, সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হতে পারে প্রায় 3.25 লাখ কোটি টাকা। আভাস মিলেছে সামাজিক সুরক্ষা খাতের আকার ও বরাদ্দ বাড়ানোরও। যখন দেশের মানুষ মূল্যস্ফীতির চড়া মাসুল গুনছেন নিত্যদিন, তখন অতি প্রয়োজনীয় ব্যয়ের হিসাব কষে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ মন্ত্রণালয়, তার আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে করা এবারের বাজেটের আকার বাড়ছে 4.6%। আগের 2 বছর অবশ্য বেড়েছে প্রায় 12.5% করে। সংকোচনমুখী এই বাজেট উত্থাপনে ঘোষণা আসতে পারে আগামী 1 বছর আরও বাড়তে পারে মূল্যস্ফীতি, কারণ এবার সরকারি লক্ষ্যমাত্রাই 6 থেকে বাড়িয়ে করা হয়েছে 6.5%। যদিও বর্তমানে মূল্যস্ফীতির হার চড়ে আছে প্রায় 10%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হিসেবে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.5% থেকে কমিয়ে আনা হতে পারে 6.75%। বিশাল এই কর্মযজ্ঞে দেশের সরাসরি উন্নয়নে অবকাঠামো নির্মাণ সহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় ব্যয় করা হবে 2,65,000 কোটি টাকা। ব্যয় সংকোচনের নামে চলতি অর্থ বছরের চেয়ে 326টি প্রকল্প কমানো হলেও বরাদ্দ বাড়ানো হয়েছে 10,500 কোটি টাকা। জনগণের উন্নয়নে এই ব্যয় বরাদ্দের বিপরীতে সুদ পরিশোধ বাবদ 1,13,000 কোটি টাকা, ভর্তুকি প্রণোদনায় 1,11,000 কোটি টাকা আর সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অনুন্নয়ন খাতে মোট বরাদ্দ রাখা হতে পারে 3,14,700 কোটি টাকা। অর্থাৎ উন্নয়নের চেয়ে অনুন্নয়ন খাতে প্রায় 50,000 কোটি টাকা বেশি ব্যয় করতে যাচ্ছে সরকার।
বাজেটের এই বিশাল ব্যয়ের যোগান দিতে এনবিআরকে দেয়া হতে পারে 4,80,000 কোটি টাকার টার্গেট, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 70,000 কোটি টাকা বেশি। এই রাজস্ব আদায় বাড়াতে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে ব্যক্তির শ্রেণীর কর কাঠামো পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি, যেখানে বাড়ানো হতে পারে বেশি আয় করা ব্যক্তিদের কাছে কর আদায়ের স্তর, বাড়তে পারে ব্যাংকে সঞ্চিত অর্থের ওপর আরোপিত আবগারি শুল্কের পরিমাণ। ধনী গরিবের আয় বৈষম্যে নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থায় যেন ভেসে না যায় নিম্ন আয়ের মানুষ, সেজন্য সামাজিক সুরক্ষা খাতের সুবিধাভোগীর সংখ্যা 5 লাখ বাড়ানোর সঙ্গে সঙ্গে মা ও শিশু সহায়তা ভাতা 200 টাকা, 80 বছরের বেশি বয়স্ক নাগরিকের ভাতা 300 টাকা বাড়ানোর প্রস্তাব আসতে পারে 2024-25 অর্থ বছরের উত্থাপিত বাজেটে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর হার বাড়ালে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ছোট উদ্যোক্তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধির জেরে মানুষের প্রকৃত আয় কমে গেলেও বাড়ানো হচ্ছে না করমুক্ত আয়সীমা। এখন সময় এসেছে এদিকে নজর দেওয়ার। তবে এনবিআরের সাবেক চেয়ারম্যান বলছেন, করমুক্ত আয়সীমা বাড়ালে কমবে আয়কর আদায়। সাইফুল ইসলামের রিপোর্ট। ৬০ জন শ্রমিকের কাজের জায়গা তৈরি করেছেন ক্ষুদ্র উদ্যোক্তা তাসলিমা মিজি। দেশের বাজারের পাশাপাশি রপ্তানিও করেন। নানা প্রতিবন্ধকতা পিছনে ফেলে এগিয়ে যাওয়া তাসলিমার চাওয়া আসছে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। এখান থেকে আমরা যে বেনিফিটটা পাবো বা যে অপরচুনিটিটা পাবো, এটা আমরা আমাদের বিজনেসে রিইনভেস্ট করতে পারবো। একই চাওয়া বেসরকারি চাকরিজীবী শান্ত রায়েরও। বলছেন, উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট জীবন, তাই প্রয়োজন করমুক্ত আয়সীমা বৃদ্ধির। বর্তমানে বাসা ভাড়া, গ্যাস বিল থেকে শুরু করে এভরিথিং সব কিছুতেই বড় একটা ইম্প্যাক্ট পড়ছে যারা বেসরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে। 2023-24 অর্থ বছরে আয়ের প্রথম 3.5 লাখ টাকার উপর কোনো কর প্রযোজ্য ছিল না। তবে পরবর্তী 1 লাখ টাকার উপর 5% কর সহ সর্বোচ্চ ছিল 25%। অর্থনীতিবিদরা বলছেন, 25% আয়করের হার বাড়িয়ে 30% করা যেতে পারে, যাতে কম আয়ের মানুষদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা সম্ভব। যেটি সবচেয়ে উচ্চ হারের যে কর, আপনি জানেন যে 25% সেটাকে হয়তো এবার 30% নিয়ে যাওয়া হবে। নিচের দিকে এসে করযোগ্য যে আয়, সেটার থ্রেশহোল্ডটাকে হয়তো একটু বাড়ানোর সুযোগ থাকতে পারে। 2009-10 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ছিল 1,65,000 টাকা, যা 10 বছরে হয় দ্বিগুণ। 2020-21 অর্থ বছরে 3 লাখ টাকায় উন্নীত করা হলে 2021-23 সাল পর্যন্ত তা বহাল রাখা হয়। তবে 2023-24 অর্থ বছরে আসে পরিবর্তন। পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ আর মহিলার জন্য 4 লাখ টাকা আয়কর দিতে হচ্ছে অন্যদেরও। এই পরিবর্তনের পরও চলতি মাসে আবারও মূল্যস্ফীতি বেড়ে 9.89%। এমন পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। 100 টাকায় যে পণ্যটা আগে কেনা যেত, এখন সেই একই পণ্য 110 টাকা দিয়ে কিনতে হয়। এদিকে নিম্ন আয়ের মানুষদের কথা ভেবে করমুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন বলছে এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আমি যদি নিম্ন আয়ের লোকেদের কথা, স্বার্থের কথা ভাবি, তাহলে এটা যত বাড়ানো যায় তত ভালো। প্রায় 8 লাখ কোটি টাকার মধ্যে এবার এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন আর উচ্চমূল্যস্ফীতি, এই অবস্থায় চাকরিজীবী থেকে ক্ষুদ্র উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে বাজেটে যেন মিলে করমুক্ত আয়সীমা বাড়ানো সহ দৈনন্দিন ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একটি পাম্প, তাতেই উধাও পুরো এলাকার গ্যাস। রাজধানীর কামরাঙ্গীচরে দেখা মিলেছে এমন সব পাম্পের। বিশেষজ্ঞরা বলছেন, এরকম একটি পাম্পের কারণেই কয়েকশো মানুষ গ্যাস থেকে বিচ্ছিন্ন থাকে, যা দেখেও না দেখার ভান দায়িত্বশীল তিতাসের। নিবিড় সাহার রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীর চরের বিসমিল্লাহ হোটেল, যেখানে নিচতলায় খাওয়া দাওয়ার, ওপরতলায় চলে রান্নাবান্নার কাজ। ভর দুপুর বেলায় যখন পুরো এলাকায় গ্যাসের আঁচ নিভু নিভু, সেখানে দেদারসে চলছে রান্নার কাজ। গ্যাসের চাপ দেখেও বোঝার উপায় নেই পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। রান্নার এমন চিত্র দেখতে দেখতেই অন্য পাশে চোখ পড়ল একটি পাম্পের দিকে। অনেকটা লুকিয়ে রাখা পাম্পটি কিসের প্রশ্ন করতেই দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা কর্মীদের। মোটরে তো রান্ধে না, মোটর তো এই সমস্যা হয়ে গেছে, মোটর রান্ধে সেইভাবে তাই। দিনের বেলা একটু টুকটাক খাবার পাকাই, হেও লাইনের শুকাই, এমনি গ্যাস নেই। এমনি মোটরটা গ্যাসের
দেশের এটা কম। তার কথাই স্পষ্ট হলো পাম্পটির কাজ কি। বাসাবাড়িতে যখন গ্যাসের চুলায় চাপ কম থাকে ঠিক সে সময় অসাধু এইসব হোটেল মালিকরা ব্যবহার করেন এই মোটরগুলো, যেগুলোর মাধ্যমে তারা খুব সহজেই লাইনের গ্যাস যেটি কিনা চাপ বাড়াতে সহায়তা করে, এই মোটরটির মাধ্যমে তারা তাদের যে চুলা রয়েছে রান্নার কাজে ব্যবহার করেন, সেই চুলায় তারা খুব সহজেই চাপ বাড়িয়ে দেন। কামরাঙ্গীর চরে এমন দৃশ্যের দেখা মেলে অহরহ। হোটেল তো বটেই, এমন অবৈধ পাম্পের দেখা মিলল সেখানকার ডলার কারখানাগুলোতেও। যদি গ্যাস কম থাকে লাইনে তাহলে এরা ছাড়লে আর কি বেশি সংশ্লিষ্টদের হাত করে অসাধু ব্যবসায়ীরা এসব মোটর বসিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের, যার কারণে দিনের বেশিরভাগ সময় গ্যাসের চুলা বন্ধ তাদের। এদিকে তো ডলার কারখানা বেশি, ডলার কারখানা মানে অতিরিক্ত গ্যাস টানে এই মেশিনটায়। ওটা তো যায় প্রেসারে, তখন ও যদি টাইনা নিয়ে পড়ে তা আমরা পাবো। এখন আমরা গ্যাসের সমস্যা ভুগতেছি অনেকদিন যাব। বিশেষজ্ঞরা বলছেন অবৈধ একটি পাম্পের কারণে ক্ষতিগ্রস্ত হন বহু গ্রাহক, সঙ্গে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কিছু লোক হয়তো বেনিফিটেড হইতেছে, কিন্তু এর কারণে অনেক লোক কিন্তু বঞ্চিত হইতেছে। ডিপেন্ডিং অন দ্য প্রেশার সাইজ অফ দ্য পাইপলাইন, হয়তো 100 বারই বেনিফিটেড হইতেছে, হয়তো 300 বারই গ্যাস পাচ্ছে না। পাইপলাইনে অনেক লিকেজ আছে। তবে দায়িত্বশীল প্রতিষ্ঠান তিতাসের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর পদ্মায় হবে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি। একপাশে কটেজ, হোটেল, রিসোর্ট, গলফ ক্লাব, সুইমিং পুল, ওয়াকওয়ে সহ নানান সুযোগ সুবিধা থাকবে। এছাড়া আরেক পাশে 200 থেকে 250 মেগাওয়াটের সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করা হবে। রাজশাহীর মেয়র AHM খায়রুজ্জামান লিটন জানান, একনেকে অনুমোদন পেলে বর্তমান সরকারের মেয়াদে বঙ্গবন্ধু ইউনিভার্সিটির কাজ শুরু হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্ট। রাজশাহী মহানগরীর কোল ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। বর্ষা মৌসুমে ভারত ফারাক্কার বাঁধ খুলে দেয় নদীর পানি টইটুম্বর থাকলেও শুষ্ক মৌসুমে জাগে চর। এজন্য ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মার টিবাদ থেকে ফুলতলা জাহাজঘাট এই অংশে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা বাঁধ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। সিটি কর্পোরেশনের মেয়র জানান, জায়গাটি লম্বায় প্রায় 8 কিলোমিটার এবং চওড়া 500 মিটার। এই স্থানটিতে বিনোদন ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কটেজ, হোটেল, রিসোর্ট, গলফ ক্লাব, সুইমিং পুল, ওয়াকওয়ে সহ নানা সুযোগ সুবিধা থাকবে বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে। বঙ্গবন্ধু ইউনিভার্সিটি একটা অংশে করার পরিকল্পনা আমাদের আছে। সেখানে বিনোদনকে মাথায় রেখে সেটি করা হবে। সেখানে ট্যুরিজমকে আকৃষ্ট করার জন্য কটেজ, হোটেল, মোটেল, রিসোর্ট, ওয়াকওয়ে, গলফ কোর্স ইত্যাদি নানা রকম বিষয় সেখানে থাকবে। এছাড়া বঙ্গবন্ধু ইউনিভার্সিটির আরেক পাশে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে 200 থেকে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান সিটি মেয়র। চরাঞ্চলে যেহেতু কোনো রকম ফসল হয় না, এই মাটিটি পড়েই আছে, ফলে এখানে করলে কোনো ফসলেরও কোনো ক্ষতি হবে না, বিধায় এটি আমরা অগ্রাধিকার দিয়ে করতে চাই। তাহলে সোলার পাওয়ার প্ল্যান্ট এবং তার পাশে ইউনিভার্সিটি দুটি একসঙ্গে হয়ে যাবে। নগরবাসীদের আশা, বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করবে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি। এই এলাকাতে যেই রেসিডেন্স এরিয়া হবে এবং সামনে নদীকে ঘিরে যে একটা প্রকল্প তৈরি হবে, মানুষ আর কক্সবাজারে বেড়াতে যাবে না, রাজশাহীর মানুষ এখানেই তারা অবসর সময় কাটাবে। বঙ্গবন্ধু ইউনিভার্সিটি যদি এখানে হয় তাহলে বিনোদনের নতুন একটা মাত্রা যোগ হবে। এখানে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়, নদী খনন করা হয়, তাহলে এটা অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আসবে। সংশ্লিষ্টরা জানান, একনেকে অনুমোদন পেলে বর্তমান সরকারের মেয়াদে বঙ্গবন্ধু ইউনিভার্সিটির কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রকৃতি ও উৎপাদনকে এক সুতোয় গেঁথে যে সবুজ বিপ্লবের পথে হাঁটছে বাংলাদেশের পোশাক শিল্প, তার ধারে কাছে নেই বিশ্বের অন্য কোনো দেশ। উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত খরচ করে হলেও সবুজ কারখানার রিটার্ন বেশি। অর্থনীতিবিদরা বলছেন, পরিবেশ বান্ধব শিল্পায়নে জোর দিয়ে সাজাতে হবে আগামীর বিশ্ববাজার দখলের পরিকল্পনা। বিশ্ব পরিবেশ দিবসে জিন্নাতারা যশোর রিপোর্ট। প্রকৃতি যখন উত্তপ্ত, চারিদিকে গাছের জন্য হাহাকার, তখন এমন সবুজের রাজত্ব একটি পোশাক কারখানায়, যেখানে কারখানা জুড়ে চোখের প্রশান্তি, বিশুদ্ধ অক্সিজেন আর নির্মল বাতাসে রয়েছে বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ। বৃষ্টির পানি এখানে সম্পদ। সৌরবিদ্যুৎ কাজে লাগিয়ে মেটানো হচ্ছে বিদ্যুতের চাহিদা। প্রকৃতি থেকে যোগান আসছে কারখানায়, তবে কারখানা হচ্ছে না প্রকৃতির ক্ষতির কারণ।
গেল এক দশকে বাংলাদেশের পোশাক খাতে হয়েছে সবুজ বিপ্লব। বর্তমানে বিশ্ব সেরা সহ 100টি পোশাক কারখানার মধ্যে 56টি বাংলাদেশের, আবার প্রথম 20টির মধ্যে বাংলাদেশের 18টি। এই সবুজ বিপ্লবে শুধু প্রকৃতির নিরাপত্তা নিশ্চিত হয়নি, নিরাপদ হয়েছে পোশাক শ্রমিকদের কর্মপরিবেশও। আবহাওয়া ভালো, সব দিক দিয়ে কাজ কাম করে ভালো আছে, মন মানসিকতা ভালো থাকে, এখানে অনেক সুবিধা, কাজ গুছিয়ে রাখে আমরা। কর্তৃপক্ষ পরিবেশ বান্ধব কারখানা তৈরিতে বেশি ব্যয়কে দেখছে বিনিয়োগ হিসেবে, যাতে বাড়ছে উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা। মানসিক যে ব্যাপারগুলো থাকে সেটাও অনেক উন্নত হয়, তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। পৃথিবীকে নিয়ে আমরা বলছি পিপল, প্রোডাক্ট, প্রজেক্ট, প্ল্যানেট, সেফ ইকোসিস্টেম, যেখানে আপনি আপনার বন্ধুকে, আপনার পরিবারকে বলতে পারেন যে তুমি এখানে কাজ করতে পারো। অর্থনীতিবিদরা বলছেন সবুজ বিনিয়োগকে উৎসাহী করতে সরকারকে আসতে হবে এগিয়ে, কারণ আগামীর বিশ্ববাজার দখলে প্রতিযোগিতা চলবে সবুজকে ঘিরে। মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে এটা একটা বড় একটা ভূমিকা পালন করবে। ঋণ করার জন্য আমার মনে হয় কি যে আসলে ফাইন্যান্সিংটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে বর্তমানে পরিবেশ বান্ধব শুধু পোশাক কারখানায় রয়েছে 218টি। বাংলাদেশের রফতানি খাত এগিয়ে যাওয়ার জন্য পোশাক খাতের যে অবদান, আবার পোশাক খাত এগিয়ে যাওয়ার জন্য তাতে অবদান রয়েছে এই পরিবেশ বান্ধব কারখানাগুলোর। ভবিষ্যতে পোশাক শিল্পে এই পরিবেশ বান্ধব কারখানাগুলোর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি করা গেলে বিশ্ব বাজারে বাংলাদেশের একচেটিয়া দাপট তৈরি হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। স্বর্ণ চোরাচালানে বাহক ধরা পড়লেও সব সময় নাগালের বারে রয়ে যায় মূল হোতারা, এমন দাবি বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের। সংগঠনটির সহ সভাপতি বলছেন, শুল্কমুক্ত 100 গ্রাম স্বর্ণ আনার অনুমতি থাকলেও অনেকেই আনছেন 500 থেকে 600 গ্রাম পর্যন্ত। এসবের উৎস খুঁজে বের করার দাবি তার। অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণ ব্যবসার মাধ্যমে অর্থ পাচারে জড়িত চোরা কারবারিদের রুখতে প্রয়োজন সরকারের হস্তক্ষেপ। সাইফুল ইসলামের আরও একটি রিপোর্ট। দেশের স্বর্ণের বাজার কার দখলে, চোরা কারবারি নাকি ব্যবসায়ীদের? বাজুসের দাবি, প্রতিদিন দেশের জল, স্থল ও আকাশপথে অন্তত 250 কোটি টাকার অবৈধ সোনার অলংকার, সোনার বার, ব্যবহৃত পুরনো জুয়েলারি ও হীরার অলংকার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে, যা বছর শেষে দাঁড়ায় প্রায় 91,250 কোটি টাকার বেশি। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, তারাও চোরা কারবারিদের গেরাকলে পড়তে বাধ্য হচ্ছেন। এর কারণে আমাদের বেচাকেনা খুবই খারাপ অবস্থা। আমাদের তো গভর্নমেন্টকে ব্যাট দিতে হয়, তাহলে আমাদেরকে তো আর লাভ হচ্ছে না, কারণ এরকম একটা পজিশনে চলে আসছিল যা 21 ক্যারেটের স্বর্ণ যেই দামে কিনা সেই দামে বিক্রি। এই পরিস্থিতিতে বাজুস বলছে, যারা দেশের বাজারে অবৈধ স্বর্ণ নিয়ে আসেন তাদের সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করে। তাদের দাবি, আইন পরিবর্তনের পাশাপাশি ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে সোনার বার আনা বন্ধ করতে হবে। এর সাথে ট্যাক্স ফ্রি অলংকারের ক্ষেত্রে 50 গ্রামের সঙ্গে একই যাত্রী বছরে মাত্র 2 বার ব্যাগেজ রুলের সুবিধা গ্রহণ করতে পারবে। এতে কমবে চোরাকারবারিদের দৌরাত্ম্য। এই পলিসি মেকটা এমনভাবে করতে হবে যাতে এই গোল্ড স্মাগলিংটা আপনার বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের ক্যাটাগরি যেটা আছে, আপনি লোকাল মার্কেট একটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আসার জন্য একটা করে দেন, গভর্নমেন্ট লাভবান হবে, দেশ লাভবান হবে, জনগণ লাভবান, ক্রেতা সাধারণ লাভবান হবে, কিন্তু এটা সিন্ডিকেট লাভবান হবে না। অন দি আদার হ্যান্ড, এর বাইরেও যদি কেউ থেকে থাকে সেটা আইন প্রয়োগকারী সংস্থার উচিত আমি মনে করি তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করা। অর্থনীতিবিদরা বলছেন, আমদানির সুযোগ আছে, তবে তা যৌক্তিক কিনা তা খতিয়ে দেখা দরকার। ট্রাইপোর্টগুলো সেগুলোরও আসলে দক্ষতা বাড়াতে হবে, সেখানে আরও নতুন নতুন মেশিন স্থাপন করতে হবে, সেখানে মোটিভেশন বাড়াতে হবে যে সমস্ত অফিসার রয়েছেন তাদের। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে এই চোরাচালান বন্ধে দৃশ্যমান হয়তো অগ্রগতি হবে। খেলার খবর, বেসবল, ফুটবল মাঠ থেকে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম অংশ হয়ে গেছে দেশটির ক্রিকেট ইতিহাসের। বিশ্বকাপের জন্য সংস্কার করে বাড়ানো হয়েছে মাঠের দর্শক ধারণ ক্ষমতা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এখান থেকে বাংলাদেশ দল শুরু করবে বিশ্বকাপ মিশন। ডালাস থেকে সাজিদ মুস্তাহিবের রিপোর্ট। ডালাস বিখ্যাত NFL NBA-র জন্য, কিন্তু সেই ডালাসে কিন্তু এবার বিশ্বকাপের হোস্ট সিটি। প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে, এবং সেই বিশ্বকাপের প্রথম ম্যাচটাই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। এ মাঠে কিন্তু বাংলাদেশও শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন। সেই ম্যাচের আগে এবার একটু দর্শকদের দেখে নেব নতুন নির্মিত স্টেডিয়ামটি কেমন করেছে।
যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপের 3 ভেন্যুর একটি গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। যদিও শুরুতে এটা ক্রিকেট ভেন্যু ছিল না। 2008 সালে উদ্বোধন হওয়া স্টেডিয়ামটি 2019 পর্যন্ত আমেরিকান প্রফেশনাল বেসবল দল টেক্সাস এয়ারহকস ব্যবহার করে। এ মাঠে ইউএসএ লিগ ট্যুর ফুটবল দল টেক্সাস ইউনাইটেডও খেলেছে। তবে এখন এটা পুরো দস্তুর ক্রিকেট ভেন্যু। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রথম ম্যাচটাও হয়েছে এ মাঠেই। 2020-এ মাঠটিকে লম্বা সময়ের জন্য নতুন করে লিজ নেয় যুক্তরাষ্ট্র ক্রিকেট। $20 মিলিয়ন খরচ করে স্টেডিয়ামটি পুনর্নির্মাণ করা হয়। যোগ করা হয় আধুনিক ক্রিকেটের সব সুযোগ সুবিধা। গেল বছর মেজর লিগ ক্রিকেটের ম্যাচও অনুষ্ঠিত হয় এ মাঠে। টেক্সাস সুপার কিংসের হোম ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য ব্যাপক সংস্কার করা হয়েছে, যা স্টেডিয়ামটিকে দিয়েছে নতুন রূপ। বেড়েছে দর্শক ধারণ ক্ষমতাও। আয়তনে খুব একটা বড় না হওয়ার কারণে গ্র্যান্ড প্রেরি হাই স্কোরিং ভেন্যু। গেল বছর মেজর লিগ ক্রিকেটের 12 ম্যাচের 7টিতেই 175 রানের বেশি স্কোর হয়েছিল। দুবার 200+ রান হয়েছে এ মাঠে। আধুনিক সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। 7200 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি শুধু বিশ্বকাপের মতো টুর্নামেন্টের জন্য ধারণ ক্ষমতা 15,000 উন্নীত করা হয়েছে। মাঠের ড্রেনেজ ব্যবস্থাও বিশ্বমানের। বিশ্বকাপের 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। এরই মধ্যে 2টি শেষ, বাকি 2 ম্যাচের একটিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অন্য ম্যাচটিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান। যে কোনো নতুন খেলার প্রসারে শুরুতেই যেটা প্রয়োজন সেটা হলো বড় অঙ্কের অর্থ বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের অর্থ আছে এবং তারা ক্রিকেটের প্রসারে সেটা বিনিয়োগও করছে, যার প্রমাণ এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন ভারত। প্রতিপক্ষ ইউরোপের দেশ আয়ারল্যান্ড। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। এই ম্যাচের আগে আলোচনায় টিম ইন্ডিয়ার ওপেনিং স্লট। বিরাট কোহলি, সঞ্জু স্যামসন নাকি যশস্বী জয়সওয়াল। ম্যাচের আগে উইকেট দেখে সিদ্ধান্ত নিতে চান কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান করে একাদশের জায়গা নিশ্চিত করেছেন ঋষভ পন্ট। ব্যাটে বলে এই দলটার এক্স ফ্যাক্টর হতে পারেন শিবম দুবে। একাদশের বাকি নামগুলো প্রত্যাশিত, তবে ম্যানেজমেন্ট ভাবছে নিউ ইয়র্কে স্লো আউটফিল্ড আর ড্রপ ইন পিচ নিয়ে। এদিকে আয়ারল্যান্ড আছে ছন্দে। সাম্প্রতিক সময় তারা হারিয়েছে পাকিস্তানকেও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতায় হারল বিজেপি। জোট সরকারের দিকেই ঝুঁকতে হচ্ছে মোদীকে। বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থানে রাহুলের কংগ্রেস। চতুর্থ দফায় 60 উপজেলায় ভোট গ্রহণ শুরু। কেন্দ্রে কেন্দ্রে আসছেন ভোটার। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার। 175 প্লাটুন বিজেপি মোতায়েন। এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণাকাল। মূল্যস্ফীতির লাগাম টানাই বড় চ্যালেঞ্জ। করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।